প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের যে টপিকটা নিয়ে আজ ডিসকাস তথা আলোচনা করব সেটা 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ তথা সিপাহী বিদ্রোহের প্রকৃতি এবং চরিত্র, কোথায় কোথায় সিপাহী বিদ্রোহ ভারতবর্ষে ছড়িয়ে পড়ে এবং কোথায় কোথায় সিপাহী বিদ্রোহের কোন কোন নেতৃবৃন্দ সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন। তা তোমাদের প্রথমেই যে টপিকটা নিয়ে বলতে চলেছি সেটার প্রধান বিষয়বস্তু বলার আগে একটু প্রিভিয়াস যেটা নলেজ তথা পূর্ব জ্ঞানের ভিত্তিতে একটু বলতে চাই যে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের আগে, যেটা 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধ হয়েছিল, তার পরবর্তী 100 বছরে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে সাম্রাজ্যবাদী দল, সেই সাম্রাজ্যবাদী দল ভারতবর্ষের বিভিন্ন যে জায়গায় তাদের সাম্রাজ্য বিস্তারের যে মনোভাব, সেই মনোভাবকে চরিতার্থ করেছিল এবং ভারতবর্ষের বিস্তীর্ণ অঞ্চলে তাদের সাম্রাজ্যবাদের প্রসার ঘটিয়েছিল। এই সাম্রাজ্যবাদের প্রসার ঘটানোর পর তারা ভারতবর্ষের সভ্যতা, সংস্কৃতি, অর্থনৈতিক, রাজনৈতিক, এমনকি সামাজিক দিকের প্রতিও তারা হস্তক্ষেপ করেছিল। ভারতবর্ষের ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা হওয়ার পর তারা বস্ত্রশিল্পে ধ্বংস সাধন করা, কৃষকদের কাছ থেকে অতিরিক্ত রাজস্ব আদায় করে নিজেদের সাম্রাজ্যবাদী মনোভাবের যে মানসিকতা সেটা প্রকাশ ঘটিয়েছিল। সঙ্গে সঙ্গে ভারতবর্ষের সামরিক বিভাগে বা যে সকল ভারতীয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে সামরিক বিভাগের কর্মচারী হিসেবে নিযুক্ত ছিল, তাদের প্রতিও বঞ্চনা দেখিয়েছিল। সেই বঞ্চনার ফলশ্রুতি হিসেবে যে পলাশী যুদ্ধের 100 বছর পর, অর্থাৎ 1757 খ্রিস্টাব্দ থেকে 1857 খ্রিস্টাব্দ 1857, যেটা সিপাহী মিউটিনি, যেটা সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ বলি, সেই সিপাহী বিদ্রোহ দেখা দিয়েছিল। কি ভারতীয় সেনাদের প্রতি, যে সকল ভারতীয় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে সামরিক বিভাগে নিযুক্ত ছিল, তাদের প্রতি যে সাম্রাজ্যবাদী মনোভাবের যে অবজ্ঞা, সেই অবজ্ঞা তারা প্রদর্শন করিয়েছে। এই বিষয়ে তোমাদের সিপাহী বিদ্রোহের যে প্রত্যক্ষ কারণ হিসাবে একটু বলে রাখি যে এনফিল্ড রাইফেলের যে ব্যবহার, সেই এনফিল্ড রাইফেলের ব্যবহারকে কেন্দ্র করে সিপাহী বিদ্রোহের সূচনা হয়েছিল। যে ভারতীয় সেনাদের দীর্ঘদিনের ইংরেজদের প্রতি যে ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছিল। কিভাবে? যে এনফিল্ড রাইফেল হলো এমন একটি রাইফেল, যে রাইফেলের টোটা দাঁত দিয়ে কেটে সেই রাইফেলের মধ্যে ভরতে হতো। সেই এনফিল্ড রাইফেলের টোটাগুলো গরু, এমনকি শুকুরের চর্বি দিয়ে সেই এনফিল্ড রাইফেলের টোটার যে খোলস, সেটি মোড়ানো থাকতো। ওটিকে দাঁত দিয়ে কেটে বন্দুকে তথা রাইফেলে ঢোকানো হতো। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা সিপাহীদের মধ্যে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের লোক ছিল। ধর্মনাশের আশায়, ধর্মনাশের যে ভয়ে তারা এই এনফিল্ড রাইফেল ব্যবহার না করার জন্য প্রথম প্রতিবাদ জানায় এবং সিপাহীদের যে ক্ষোভের বহিঃপ্রকাশ তারা ঘটিয়েছিল। 1857 খ্রিস্টাব্দে তৎকালীন ইংরেজ বড়লাট লর্ড ক্যানিংয়ের শাসনকালে প্রথম বিদ্রোহের বহিঃপ্রকাশ ঘটে মুর্শিদাবাদ জেলার বহরমপুরে 11 নম্বর নেটিভ ইনফ্যান্ট্রির সেনা ছাউনিতে 26শে ফেব্রুয়ারি। পরবর্তীকালে 1857 খ্রিস্টাব্দের 29শে মার্চ ব্যারাকপুরের নেটিভ ইনফ্যান্ট্রির সেনা ছাউনিতে
মঙ্গল পাণ্ডের নেতৃত্বে সিপাহী বিদ্রোহের আনুষ্ঠানিক সূচনা ঘটে। সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ হন মঙ্গল পাণ্ডে এবং পরবর্তীকালে শুধুমাত্র ব্যারাকপুরেই সিপাহী বিদ্রোহ থেমে থাকেনি, ভারতবর্ষের বিস্তীর্ণ অঞ্চলে সিপাহী বিদ্রোহ ছড়িয়ে পড়ে। এই যে সিপাহী বিদ্রোহের প্রকৃতি বা চরিত্র কেমন ছিল, এই নিয়ে ঐতিহাসিক তথা গবেষকদের মধ্যে মতবিতর্কের সৃষ্টি হয়। কিছু কিছু ঐতিহাসিক মনে করেন সিপাহী বিদ্রোহ শুধুমাত্র একটি সামরিক বিদ্রোহ তথা সেনা বিদ্রোহ ছিল। আবার কিছু কিছু ঐতিহাসিক তথা গবেষক মনে করেন সিপাহী বিদ্রোহ ছিল কৃষক বিদ্রোহ, কেউ কেউ মনে করেন জাতীয় বিদ্রোহ, কেউ কেউ মনে করেন সামন্ততান্ত্রিক বিদ্রোহ। এই সিপাহী বিদ্রোহের চরিত্র বা প্রকৃতিকে নিয়ে ঐতিহাসিক এবং গবেষকদের মধ্যে যে বিতর্ক বা যে মত পার্থক্যের সৃষ্টি হয়, সেটি সিপাহী বিদ্রোহের প্রকৃতিকে আমাদের জানতে সাহায্য করে। ঐতিহাসিক স্যার জন লরেন্স, চার্লস রেক্স, জন সিলি প্রমুখ ঐতিহাসিক 1857 খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহকে সেনা বিদ্রোহ তথা সামরিক বিদ্রোহ বলে অভিহিত করেন। আবার ভারতীয় ঐতিহাসিকদের মধ্যে অক্ষয় কুমার দত্ত, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, কিশোরী চাঁদ মিত্র, দাদাভাই নৌরজি সিপাহী বিদ্রোহকে সেনা বিদ্রোহ বলে মনে করেন। কেউ কেউ সিপাহী বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ হিসেবেও গণ্য করেন তথা মহাবিদ্রোহ বলেও গণ্য করেন। আবার কিছু কিছু ঐতিহাসিক সিপাহী বিদ্রোহ শুধুমাত্র সামরিক তথা সেনা বিদ্রোহ হিসাবে আখ্যায়িত না করে 1857 খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহকে গণবিদ্রোহ হিসেবে দেখতে চান। ব্রিটিশ ঐতিহাসিক ম্যালেসন, নর্টন, জন কে প্রমুখ ঐতিহাসিক মনে করেন 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহ ছিল একটি গণবিদ্রোহ। শুধুমাত্র সামরিক বিদ্রোহের মধ্যে তথা সেনাবাহিনীর মধ্যে সিপাহী বিদ্রোহ সীমাবদ্ধ ছিল না। ভারতবর্ষের বিস্তীর্ণ অঞ্চলে সিপাহী বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল। অযোধ্যা, লখনৌ, দিল্লি, মিরাট, বিহার, বেরিলি, ঝান্সি প্রমুখ জায়গায় প্রভৃতি জায়গায় সিপাহী বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল। এমনকি সাধারণ মানুষ তথা অসামরিক মানুষও সিপাহী বিদ্রোহে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল। সিপাহী বিদ্রোহের সময় মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে হিন্দুস্তানের সম্রাট হিসেবে পরিগণিত করে সিপাহীরা মহাবিদ্রোহে অংশগ্রহণ করেছিলেন। সিপাহী বিদ্রোহের প্রাককালে সিপাহী বিদ্রোহের প্রারম্ভিক পর্বে দ্বিতীয় বাহাদুর শাহকে তারা প্রধান নেতৃত্বের আসনে বসিয়ে আন্দোলন পরিচালিত করেছিলেন। সেই দিক থেকে সিপাহী বিদ্রোহ ছিল গণবিদ্রোহ। আবার কিছু কিছু ঐতিহাসিক সিপাহী বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলে অভিহিত করেছেন। যেমন ঐতিহাসিক আউটরাম, ম্যালেসন, ডাফ, ডিসরেলি, সমাজতান্ত্রিক ঐতিহাসিক কার্ল মার্কস সিপাহী বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলে অভিহিত করেছেন। মুজফ্ফরনগর, উত্তরপ্রদেশ, অযোধ্যা প্রভৃতি জায়গায় অসামরিক মানুষ এমনকি জমিদার শ্রেণীও সিপাহী বিদ্রোহকে সমর্থন করে এবং সিপাহী বিদ্রোহকে নেতৃত্ব দানের জন্য তারা এগিয়ে আসে। কিছু কিছু ঐতিহাসিক সিপাহী বিদ্রোহকে কৃষক বিদ্রোহ বলে অভিহিত করেছে। তাদের মধ্যে অন্যতম হলেন সুপ্রকাশ রায়, প্রমোদ সেনগুপ্ত, শশীভূষণ প্রমুখ। তারা মনে করেন
সামন্ততান্ত্রিক শোষণের বিরুদ্ধে সিপাহী বিদ্রোহ ছিল কৃষক শ্রেণীর অভ্যুত্থান। কৃষকরা সিপাহী বিদ্রোহে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং এই বিদ্রোহকে তারা সমর্থন করে। আবার কিছু কিছু ঐতিহাসিক সিপাহী বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ তথা ভারতের মুক্তি সংগ্রাম বলে অভিহিত করেছেন। এই প্রসঙ্গে উল্লেখযোগ্য স্বনামধন্য ঐতিহাসিক বিটি সাভারকর তথা বিনায়ক দামোদর সাভারকর সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে অভিহিত করেছেন। এছাড়া সুশোভন সরকার, হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় প্রমুখ সিপাহী বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ তথা ভারতের মুক্তি সংগ্রাম বলে অভিহিত করেছেন। আবার কিছু কিছু ঐতিহাসিক সিপাহী বিদ্রোহকে না বলেছেন সামরিক, না বলেছেন জাতীয়, না বলেছেন কৃষক। তারা মনে করেন সিপাহী বিদ্রোহ ছিল সামন্ততান্ত্রিক বিদ্রোহ। তাদের মধ্যে অন্যতম হলেন রমেশচন্দ্র মজুমদার। তার দ্য সিপাহী মিউটিনি অ্যান্ড রেভোল্ট অফ 1857 গ্রন্থে বলেছেন, সিপাহী বিদ্রোহে সাধারণ মানুষ ছিল নীরব দর্শক মাত্র। সাধারণ মানুষ সিপাহী বিদ্রোহে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেননি। এমনকি ভারতবর্ষের বিস্তীর্ণ অঞ্চলে অনেক জমিদার শ্রেণী সিপাহী বিদ্রোহ দমনে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তারা সাহায্য করেছেন। যেমন রাজপুতানা, দাক্ষিণাত্য, সিন্ধু প্রদেশ, পাঞ্জাব প্রভৃতি জায়গায় সিপাহী বিদ্রোহ বিন্দু মাত্র ছড়িয়ে পড়েনি। এই সকল জায়গায় সিপাহী বিদ্রোহের কোনো লক্ষণ দেখা যায়নি। সুরেন্দ্রনাথ সেন 1857 গ্রন্থে বলেছেন, জাতীয় বিদ্রোহ তথা জাতীয় আন্দোলনের জন্য যে সকল অপরিহার্য উপাদান প্রয়োজন সেই উপাদানগুলি সিপাহী বিদ্রোহের মধ্যে ছিল না। সেই কারণে সিপাহী বিদ্রোহকে কখনোই জাতীয় আন্দোলন তথা জাতীয় মুক্তি সংগ্রাম বলে অভিহিত করা যুক্তিসঙ্গত নয়। এই বিদ্রোহের মধ্যে কোনো জাতীয় নেতৃত্ব, জাতীয় লক্ষণ দেখা যায়নি। সুরেন্দ্রনাথ সেন, রজনীপাম দত্ত, রমেশচন্দ্র মজুমদার 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে সামন্ততান্ত্রিক বিদ্রোহ বলে অভিহিত করেছেন। রমেশচন্দ্র মজুমদার বলেছেন, সিপাহী বিদ্রোহ ছিল অভিজাততন্ত্র তথা সামন্ততান্ত্রিক মৃত্যুকালীন আর্তনাদ। জমিদার শ্রেণী তথা সামন্ততন্ত্রের মানসিকতা সম্পন্ন শ্রেণী সিপাহী বিদ্রোহকে দমন করতে ইংরেজদের সাহায্য করেছিলেন। তবে এটুকুও বলা যায় যে সিপাহী বিদ্রোহে যে সেনা বিদ্রোহ বা কৃষক আন্দোলন বা গণ অভ্যুত্থান এই সমস্ত দিককে পর্যালোচনা করে সিপাহী বিদ্রোহকে একটি সামগ্রিক আন্দোলন বলাই যুক্তিসঙ্গত। গৌতম ভদ্র, রণজিৎ গুহ প্রমুখ ঐতিহাসিক মনে করেন সিপাহী বিদ্রোহে সমগ্র শ্রেণীর মানসিকতা কাজ করেছিল। ইংরেজ ঐতিহাসিক এরিক স্টোকস বেইলি প্রমুখ ঐতিহাসিক মনে করেন সিপাহী বিদ্রোহ জাতীয় আন্দোলন তথা সামন্ততান্ত্রিক আন্দোলন তথা কৃষক আন্দোলনের সংমিশ্রণের ফলে ঘটেছিল। বিভিন্ন ধারা এবং উপধারার সংমিশ্রণে সিপাহী বিদ্রোহ সংগঠিত হয়েছিল। এই যে তোমাদের সিপাহী বিদ্রোহে যে চরিত্র বা প্রকৃতি সম্পর্কে যে আমি ডিসকাস করলাম, এটা ভালোভাবে তোমরা টেক্সট বইয়ে দেখে নিও। নেক্সট পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। এবং একটু বলে রাখি যে সিপাহী বিদ্রোহে যে কোন কোন নেতা কোথায় কোথায় অংশগ্রহণ করে সেটিও আমি এখন দেখিয়ে দিচ্ছি তোমাদের যেটা বলতে চলেছি, যে একটু আগে যেটা বললাম যে সিপাহী বিদ্রোহের চরিত্র বা প্রকৃতি সম্পর্কে, এবার কোন কোন নেতা কোন কোন জায়গায় নেতৃত্ব দিয়েছিলেন তাদের যে স্থান এবং তাদের নাম তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি একটু। যেমন ব্যারাকপুরে নেতৃত্ব দেন মঙ্গল পাণ্ডে, যিনি সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ। দিল্লিতে নেতৃত্ব দেন দ্বিতীয় বাহাদুর শাহ এবং
জেনারেল বখত খান। এছাড়া দিল্লিতে আরও নেতৃত্ব দেন হাকিম আহসানুল্লাহ। লখনৌতে নেতৃত্ব দেন বেগম হজরত মহল, বীরজিৎ কাদির প্রমুখ নেতৃত্ব। এছাড়া কানপুরে সিপাহী বিদ্রোহে নেতৃত্ব দেন নানা সাহেব, রাও সাহেব, আজিমুল্লাহ খান, যেটা নানা সাহেবের উপদেষ্টা। এছাড়া ঝাঁসিতে নেতৃত্ব দেন রানী লক্ষ্মীবাই, যিনি গঙ্গাধর রাওয়ের পত্নী। বিহার জগদীশপুরে নেতৃত্ব দেন কুনওয়ার সিং, অমর সিং প্রমুখ নেতৃত্ব। এলাহাবাদ ও বেনারসে নেতৃত্ব দেন মৌলভী লিয়াকত আলী। ফৈজাবাদ নেতৃত্ব দেন মৌলভী আহমদুল্লাহ, যিনি বিদ্রোহে ইংরেজদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেন। ফারুখাবাদে নেতৃত্ব দেন তুফজল হাসান খান। বিজনরে নেতৃত্ব দেন মোহাম্মদ খান। মুরাদাবাদে নেতৃত্ব দেন আব্দুল আলী খান। বেরিলিতে নেতৃত্ব দেন খান বাহাদুর খান। মন্দসরে নেতৃত্ব দেন ফিরোজ শাহ। গোয়ালিয়র তথা কানপুরে নেতৃত্ব দেন তাতিয়া টোপে। আসামে নেতৃত্ব দেন কন্দপরেশ্বর সিং, মনিরাম দত্ত তথা মনিরাম দেওয়ান, যাকে আমরা বলে চিনি। উড়িষ্যায় সিপাহী বিদ্রোহে নেতৃত্ব দেন সুরেন্দর শাহী, উজ্জ্বল শাহী প্রমুখ নেতৃত্ববৃন্দ। কল্লুতে নেতৃত্ব দেন রাজা প্রতাপ সিং। রাজস্থানে নেতৃত্ব দেন জয়দওয়াল সিং ও হরদয়াল সিং। গোরক্ষপুরে নেতৃত্ব দেন গজধর সিং এবং মথুরাতে নেতৃত্ব দেন সেভি সিং ও কদম সিং। এনারা ভারতবর্ষের বিস্তীর্ণ অঞ্চলে সিপাহী বিদ্রোহে স্বতঃস্ফূর্তভাবে নেতৃত্ব দান করেন এবং বিদ্রোহকে ইংরেজ বিরোধী আন্দোলনে পরিণত করেন।